তাহলে জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন সাউথ আফ্রিকা একটা বলও না খেলে শুরুতেই তাদের ইনিংসটা ডিক্লেয়ার করে দিল। ওই প্রথম দিন শেষে তাদের স্কোরটা ছিল 9 উইকেটে 418। তখন কবরিন বস্ক সেঞ্চুরি পেয়ে নট আউট ছিলেন, আর শেষের ব্যাটার ওই কোয়েনা মাপাখা, এদের মধ্যে একটা ওই 29 রানের মতো জুটি করে উঠেছিল। কিন্তু সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কেশব মহারাজ এদিন আর একটা বল খেলারও আর সিদ্ধান্ত নিলেন না। তিনি ওই জায়গায় শুরুতেই ইনিংসটাকে ডিক্লেয়ার করে দিলেন, মানে যার ফলে সাউথ আফ্রিকার মানে প্রথম ইনিংসটা ওই জায়গায় খতম হয়ে গেল 418 রানে। এরপর একদম মানে দিনের শুরু থেকেই জিম্বাবুয়েকে তারা ব্যাটিং করতে নামিয়ে দিল। তো জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তো সাউথ আফ্রিকার এই ডেবিউট্যান্ট কোডি ইউসুফ, তিনি মানে তার হাতেই প্রথম বলটা তুলে দেওয়া হয়েছিল। তো তিনি প্রথম ওভারেই উইকেট জেনারেট করে দিয়েছিলেন ওই জিম্বাবুয়ের এক ওপেনারকে ফিরিয়ে দিয়ে। মাত্র 5 রানেই জিম্বাবুয়ে প্রথম উইকেটটা খোয়ায়। এরপর এই নাম্বার 3 এর ব্যাটার আর ওই ব্রায়ান বেনেট মানে আরেক ওপেনারের মধ্যে একটা 18 রানের জুটি গড়ে উঠেছিল। কিন্তু ওই কডি ইউসুফ তার ব্যক্তিগত থার্ড ওভারে বল করতে এসে তিনি আবারও একটা উইকেট তুলে নেন ওই নাম্বার 3 এ যিনি ব্যাটিং করতে নামেন তার উইকেটটা। 23 রানের মধ্যে কিন্তু দুইটা উইকেট খুঁয়ে ফেলে ওই স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু অপর প্রান্তে ওই আরেক ওপেনার ব্রায়ান বেনেট তিনি কিন্তু চমৎকার ব্যাটিং করছিলেন। বেশ কিছু চোখ ধাঁধানো কাভার ড্রাইভ থেকে শুরু করে মানে অন ড্রাইভ মানে বেশ ভালো মতো কিছু শট নেগোশিয়েট করছিলেন। 28 বল খেলে 19টা রান করেও ফেলেছিলেন। কিন্তু মানে বিপত্তিটা ঘটে গেল ওই জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে, যেখানে কোয়েনা মাপাখার একটা শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে বলের লাইনটা মিস করেন, আর যার ফলে বলটা ওই ব্রায়ান বেনেটের সজোরে একবার মানে হেলমেটে গিয়ে আঘাত করে। তো ওই জায়গায় তার কনকাশন মানে পরীক্ষা করা হয়। মানে তখন তিনি ওই জায়গায় একেবারেই মানে স্বস্তি বোধ করছিলেন না বলে তাকে ওই জায়গায় তুলে নেওয়া হলো। তো কনকাশন সাবস্টিটিউট হিসেবে তিনি আর কি মানে এই ম্যাচে আর মানে পার্টিসিপেট করতে পারবেন না। পরে অন্য একজন ব্যাটারকে নামানো হয়েছিল। মানে ওই পার্টিকুলার মোমেন্টে আমি মনে করি ওইটা কিন্তু জিম্বাবুয়ের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ এই ব্রায়ান বেনেট তিনি একজন হাই কোয়ালিটি ব্যাটার। মানে জিম্বাবুয়ের এই ব্যাটিং লাইন আপে শন উইলিয়ামসের পর এই ব্রায়ান বেনেটকে আর কি সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার বলে মনে করা হয়। আর তিনি যখন আউট না হয়ে যখন ওইভাবে তাকে উঠে যেতে বাধ্য হলো এক প্রকার কনকাশন সাব হয়ে, এর পরবর্তীতে মানে পরের ইনিংসেও তিনি আর ব্যাটিং করতে নামতে পারবেন না। এটা কিন্তু জিম্বাবুয়ের জন্য অনেক বড় একটা সেটব্যাক ছিল। আর তখন তার আর শন উইলিয়ামসের মধ্যে জাস্ট একটা পার্টনারশিপ গড়ে উঠবে করছিল, মানে জাস্ট তারা আর কি ইনিংসটা শুরু করেছিলেন, ঠিক ওই সময় আর কি এরকম বিপত্তিটা ঘটলো। তারপরে যাই হোক ওই জিম্বাবুয়ের ক্যাপ্টেন ওই ক্রেগ এরভাইন তিনি ক্রিজে আসেন। তো তার আর শন উইলিয়ামসের মধ্যে একটা 91 রানের পার্টনারশিপ গড়ে ওঠে থার্ড উইকেটে। দুজনেই চমৎকার ব্যাটিং করছিলেন। ওই জায়গায় শন উইলিয়ামস তো একদম ইনিংসের শুরু থেকে বেশ অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন, মানে ওই জায়গায় মানে চার্জ করছিলেন প্রথম থেকেই সাউথ আফ্রিকার পেস বোলারদেরকে। অপরদিকে ক্রেগ এরভাইন তিনি অ্যাজ আ ক্যাপ্টেন যে আর কি হোল্ডিং রোল প্লে করার বা সাপোর্টিভ রোল প্লে করা সেটাই তিনি করছিলেন। এদের হাত ধরে জিম্বাবুয়ের স্কোরটা প্রথমে 50 রান তারপর 100 রানের গন্ডি টপকে যায়। দুজনেই আর কি বেশ মানে কিছু চোখ ধাঁধানো শট খেলেছেন, কমফর্টেবল লাগছিল। কিন্তু বিপত্তিটা ঘটে গেল ওই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কেশব মহারাজ যখন অ্যাটাকে এলেন তাকে ওই স্টেপ আউট করে ওই মানে ডাউন দ্য গ্রাউন্ডে একটা বড় শট খেলতে গেছিলেন এই জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ এরভাইন। তো বলের লাইন মিস করেন, তো যার ফলে তিনি ওই জায়গায় স্টাম্প হয়ে যান। খুবই আনফর্চুনেটলি তিনি ওই জায়গায় 36 রান করে আউট হয়ে গেলেন। আর এরপর জিম্বাবুয়ের ফোর্থ উইকেটে ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ক্রিজে শন উইলিয়ামস আর নতুন ব্যাটিং করতে আসা মাধবেরার মধ্যে একটা 48 রানের জুটি গড়ে উঠেছিল। শন উইলিয়ামস তো তার ওই চমৎকার রিদিমটা ক্যারি করছিলেন, মাধবেরাও 15 রান করে ক্রিজে মোটামুটি সেট হয়ে গেছিলেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন ওই শন উইলিয়ামসকে। কিন্তু ওয়ান মুল্ডার যখন তার পরের স্পেলে বল করতে এসে একটা চমৎকার ডেলিভারিতে এলবিডাব্লিউ করে যখন ওই ফিরিয়ে দেন মাধবেরাকে, এরপরই বলতে পারেন জিম্বাবুয়ের ইনিংসে একটা ব্যাটিং বিপর্যয় নেমে যায়। ওই জায়গায় 167তে 3 ছিল এই মাধবেরার উইকেটটা চলে যাওয়ার আগে পর্যন্ত। অল অফ আ সাডেন জিম্বাবুয়ে স্কোরটা হয়ে যায় 7 উইকেটে 217, মানে মাঝের এই 50 রানের ভেতরে তারা চারটা উইকেট খুঁয়ে ফেলে। আর জিম্বাবুয়ের এই লোয়ার মিডিল অর্ডারটাকে ভাঙার মূল কাজটাই করেছিলেন এই ওয়ান মুল্ডার। তিনি এই ইনিংসে চারটা উইকেট শিকার করে জিম্বাবুয়ের ইনিংসটাকে ভাঙতে অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করেছেন। তো এরপর অষ্টম উইকেটে ওই শন উইলিয়ামস আর ওই মানে 9 নম্বরে ব্যাটিং করতে নামা মাসেভেরার মধ্যে একটা আবার পার্টনারশিপ গড়ে উঠেছিল 32 রানে। শন উইলিয়ামস ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন, চমৎকার একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন, সেটা কিন্তু বলাই যায়। মানে একাই তিনি আর কি ফাইট করেছেন জিম্বাবুয়ের হয়ে। কিন্তু এদের হাত ধরে জিম্বাবুয়ের স্কোরটা যখন ওই 249-এ পৌঁছে যায় তখন কেশব মহারাজ তিনি আর কি ওই স্পেলটা কন্টিনিউ করছিলেন। তো তাকে ওই ক্রেগ এডভাইনের মতো একই রকমভাবে ওই স্টেপ আউট করে ডাউন দ্য গ্রাউন্ডে একটা বড় শট খেলতে গেছিলেন এই মানে শন উইলিয়ামস। তো বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় স্টাম্প হয়ে গেলেন। মানে কেশব মহারাজ যেদিন 3টা উইকেট পেয়েছেন ঠিকই, তার মধ্যে 2টা উইকেটই বলতে পারেন জিম্বাবুয়ের ব্যাটাররা, মানে বলতে পারেন এই জিম্বাবুয়ের এই ইনিংসের সবচেয়ে সফল 2 ব্যাটার ওই শন উইলিয়ামস আর ক্রেগ এরভাইন নিজেদের উইকেটগুলো জাস্ট গিফট করে এসেছেন কেশব মহারাজকে। তো যার ফলে জিম্বাবুয়ের মানে ইনিংসটা যেটুকু আর কি বড় হওয়ার আশা তারা দেখছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ভেঙে গেল যখন শন উইলিয়ামস 136 রানে আউট হয়ে গেলেন। আর এরপর জিম্বাবুয়ের বাকি উইকেটগুলো পড়তে আর খুব বেশি সময় লাগেনি, তো মাত্র 251 রানে জিম্বাবুয়ের প্রথম ইনিংসটা খতম হয়ে যায়। তো যার ফলে হিসাব মতো সাউথ আফ্রিকার থেকে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 167 রানে পিছিয়ে শেষ করে। তারপরে যাই হোক তারা ওই ফলোয়ানটা যে বাঁচাতে পেরেছে এটাই অনেক বড় একটা মানে সাফল্য বলতে পারেন জিম্বাবুয়ের জন্য। এরপর মানে দিনের একদম প্রায় শেষ বেলায় খুব বেশি ওভার খেলার সুযোগ পায়নি সাউথ আফ্রিকা, তাদের সেকেন্ড ইনিংসটা শুরু করে মানে সেকেন্ড ওভারে কিন্তু তাদের ওপেনার ম্যাথিউ ব্লিচকের উইকেটটা তুলে নেন ওই চিভাঙ্গা।
ওই সেকেন্ড ওভারের ফার্স্ট ডেলিভারিতেই ওই ম্যাথিউ ব্রিজকে আউট হয়ে যান তার একটা ডেলিভারিতে ওই সামনের দিকে আর কি পুশ করতে গিয়ে। তো মাত্র 1 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা ওয়ান মুল্ডার আর আরেক ওপেনার টনি দে জর্জির মধ্যে একটা 48 রানের জুটি গড়ে ওঠে, যে জুটিটা এই দ্বিতীয় দিন শেষে এখনও ক্রিজে অপরাজিত রয়েছে। দুজনেই দুইটা আর কি ছোট ছোট নক খেলে বেশ পজিটিভ টাচে থাকার ইঙ্গিত দিয়েছেন। তো হিসাব মতো দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে থেকে 216 রানে এগিয়ে রয়েছে। তো এখন দেখা যাক জিম্বাবুয়েকে সাউথ আফ্রিকা এক্স্যাক্টলি ঠিক কত রানের টার্গেট দিতে পারে। আমি মনে করি 350 প্লাস বা 400 প্লাস যদি চলে যায় তাহলে তো সেটা এক প্রকার জিম্বাবুয়ের মানে ধরাছোঁয়ার বাইরেই চলে যাবে। আর তারপর যদি সাউথ আফ্রিকার বোলিং ইউনিট ভালো মতো পারফরমেন্স করতে পারে তাহলে আমার মনে হচ্ছে এই থার্ড ডেতেই খেলাটা মানে এই টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কথা। আর যদি জিম্বাবুয়ের ব্যাটাররা ওই জায়গায় দাঁতে দাঁত চেপে লড়াই করে একটা কাউন্টার অ্যাটাকিং যদি মানে নক খেলে বা বড় বড় কিছু পার্টনারশিপ করে মানে যদি আর কি সাউথ আফ্রিকার বোলারদের উপর তারা চাপ সৃষ্টি করতে পারে তাহলে হয়তোবা ম্যাচটা চতুর্থ দিনে গড়ালেও গড়াতে পারে। কিন্তু এই জায়গা থেকে জিম্বাবুয়ের জয়ের আর সেভাবে কোনো আশাই আর কি দেখা যাচ্ছে না বলেই চলে, যদি না কোনো ওই জায়গায় অলৌকিক কিছু বা মিরাকেল কিছু ঘটে যায় জিম্বাবুয়ের ফোর্থ ইনিংসে। তো আপনারাও কি আমার মতোই মনে করছেন এই জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচটা তৃতীয় দিনেই শেষ হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা, নাকি মনে করছেন খেলাটা চতুর্থ দিন গড়ালেও গড়াতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।